বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ন্যাশনাল কলেজ স্কুল সেকশনের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে আজকের এই লাইভ ক্লাসটিতে যারা আমার সাথে যুক্ত হয়েছ, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে ন্যাশনাল কলেজ স্কুল সেকশনের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি যারা আজকের এই লাইভ ক্লাসটিতে যুক্ত হয়েছ, তোমরা যেখানেই থাকো না কেন, মহান আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ প্রিয় শিক্ষার্থীরা, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল কলেজ স্কুল সেকশনের আজকের এই লাইভ ক্লাসটিতে তোমাদের সাথে যুক্ত আছি আমি ফাতেমা বেগম ইমি, সহকারী শিক্ষক, ন্যাশনাল কলেজ স্কুল শাখা। তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে আমি প্রতি সপ্তাহের বুধবার বিকাল 4:30 ঠিক এই সময়টিতে তোমাদের মাঝে উপস্থিত হই। তো তারই ধারাবাহিকতায় আজও আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়টি নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। তো আমি আশা করব শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই এতক্ষণে বই খাতা কলম নিয়ে তো ক্লাসটি উপভোগ করার জন্য তৈরি হয়ে আছো। তো আর কথা না বাড়িয়ে আমরা তাহলে আমাদের আজকের যে ক্লাসটি সেটি শুরু করে দিচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, শুরুতেই আমি আমাদের আজকের ক্লাসের যে পাঠ পরিচিতিটি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। আমাদের আজকের পাঠ হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের তোমাদের পাঠ্য বইয়ের ষষ্ঠ শ্রেণীর নবম অধ্যায় সম্পর্কে আজ আমি আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের যে পাঠ শিরোনামটি, সেই পাঠ শিরোনামটি ঘোষণা করার পূর্বে আমরা কিছু ছবি দেখে নিব। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে 3টি ছবি আমরা দেখতে পাচ্ছি। এই ছবিগুলোর দ্বারা আসলে তোমরা কি বুঝতে পারছো? এখানে যে দেখো, প্রথম ছবিটিতে দেখছি কি ধান কেটে নিয়ে যাচ্ছে, তাই না, কৃষকেরা। পরের ছবিটিও দেখো, গ্রাম বাংলার যে চিত্র, 3টি ছবিতেই আমরা সেই চিত্রটা অর্থাৎ বাংলাদেশের যে বাংলাদেশের পরিবেশের কিছু অংশ আমরা এই 3টি চিত্রের মাধ্যমেই কিন্তু দেখতে পাচ্ছি, তাই না? তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছো যে আমাদের আজকের যে আলোচ্য বিষয় বা পাঠ শিরোনামটি, সেটি হচ্ছে বাংলাদেশের পরিবেশ। তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের নবম অধ্যায়ের পাঠ 1, 2 ও 3 সম্পর্কে আজ আমি আলোচনা করব। তো চলো, আলোচনা শুরুতে আমরা আমাদের আজকের পাঠের যে শিখনফল রয়েছে সেই শিখনফলটা দেখে নেই। প্রিয় শিক্ষার্থীরা, এই পাঠ শেষে তোমরা যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে বা ধারণা লাভ করতে পারবে, সেগুলো হলো, প্রথমেই শিক্ষার্থীরা তোমরা যে প্রকৃতির বা পরিবেশের যে মূল উপাদানগুলো রয়েছে সেই মূল উপাদানগুলো চিহ্নিত করতে পারবে। এরপরে মানুষ ও পরিবেশের মধ্যকার সম্পর্কের উল্লেখযোগ্য দিকগুলো তুলে ধরতে পারবে। আর সবশেষে শিক্ষার্থীরা মানুষের পরিবেশগত সমস্যা ও ক্ষতিকর দিকসমূহ নির্ণয় করতে পারবে আজকের এই পাঠ শেষে। তো চলো আমরা তাহলে আমাদের যে মূল আলোচনা বাংলাদেশের পরিবেশ এর প্রথম যে শিখনফলটি আছে, যে প্রকৃতির যে উপাদানগুলো, এই সম্পর্কে আমরা প্রথমে জেনে নিব। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমরা 2টি ছবি দেখতে পাচ্ছ। এখানে যে ছবি দেখতে পাচ্ছ তোমরা একটু লক্ষ্য করো। আমরা প্রথম ছবিটি হচ্ছে কি মাটির ছবি, তাই না? আর পরের ছবি, দ্বিতীয় ছবিটিতে দেখতে পাচ্ছি আমরা পানি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে একটু বলে রাখি যে মানুষ হচ্ছে কি নিজস্ব পরিবেশে জীবনযাপন করে থাকে আমরা, তাই না? মানুষ পরিবেশের প্রাকৃতিক উপাদান দ্বারা
বিভিন্নভাবে প্রভাবিত হয়ে থাকে। আর এই যে প্রকৃতি বা এই যে পরিবেশ, প্রকৃতির 4টি মূল উপাদান কিন্তু রয়েছে। প্রকৃতির কয়টি উপাদান রয়েছে? 4টি মূল উপাদান রয়েছে। আর এই 4টি মূল উপাদান হচ্ছে কি? মাটি, পানি, এরপরে আছে কি? আলো এবং বায়ু। তাহলে আমরা কি পরিবেশের যে 4টি উপাদান, মাটি, পানি, আলো, বায়ু, এই 4টি উপাদান আমরা পেয়ে গেছি। তাহলে আমরা এখন জেনে নিব যে এই যে উপাদানগুলো, হ্যাঁ, এই যে পরিবেশের 4টি মূল উপাদান, এগুলোর সাথে, এই উপাদানের সাথে মানুষের কি সম্পর্ক, সেই সম্পর্কটা আমরা জানব। আর এই যে এই উপাদানগুলো মানুষকে কিভাবে প্রভাবিত করে এবং মানুষ পরিবেশে বসবাস করতে গিয়ে এইখান থেকে কি ধরনের সুযোগ সুবিধা লাভ করছে, এই বিষয়গুলো আমরা বিস্তারিতভাবে জানব। তো শিক্ষার্থীরা, প্রথমে আমরা মাটি সম্পর্কে জানব। তো মাটি হচ্ছে প্রকৃতির মূল উপাদানের মধ্যে এমন একটি উপাদান যেখানে অবস্থান করার মাধ্যমে মানুষ তাদের যে সার্বিক কার্যক্রমগুলো রয়েছে সেই সার্বিক কার্যক্রমগুলো সম্পাদন করে। কৃষিকাজ থেকে শুরু করে আমাদের যে প্রাত্যহিক কাজকর্ম রয়েছে, ফসল ফলানো, গাছ লাগানো ইত্যাদি সকল ধরনের কাজ মানুষ কিন্তু কি মাটির মাধ্যমে মাটিতেই করে থাকে। তো মানুষ মাটিকে উৎপাদনের হাতিয়ার হিসেবে ব্যবহার করে। আর মাটি যে বাড়া কমা, মাটির কিন্তু কোনো বাড়া কমা বা নেই, কিন্তু কি আছে? এর ক্ষয় আছে। অর্থাৎ শিক্ষার্থীরা, এই যে বললাম যে মাটির বাড়া কমা নেই বা কিন্তু ক্ষয় আছে, মানে অর্থ হচ্ছে যে মাটি বাড়েও না, আবার কি হয়? কমেও না। তবে মাটিতে যে খনিজ সম্পদগুলো থাকে সেগুলো হ্রাস পায় বা কমে যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এরপরে জানবো পানি সম্পর্কে। দেখো, পানি কি করে আমাদের প্রকৃতিতে বা পরিবেশে? এই যে আমি এতক্ষণ যে কৃষিকাজের কথা বললাম, এখানে কি পানির অনেক প্রয়োজন রয়েছে, তাই না? পানি ছাড়া কৃষিকাজ করার কথা কি কল্পনাও করা যায় না। এছাড়াও মানুষের দৈনন্দিন কাজে পানির অনেক প্রয়োজন রয়েছে। আর এরপরে আমরা যেই বিষয়টি সম্পর্কে জানবো শিক্ষার্থীরা, মাটির 4টি উপাদানের আরও 2টি উপাদান হচ্ছে কি? আলো এবং বায়ু। এখন এই যে আলো, বায়ু, দেখো আমরা এই যে এতক্ষণ মাটি এবং এই পানির মাধ্যমে যে কাজগুলোর কথা বললাম, সেই কাজগুলোকে সম্পৃক্ত করার জন্য আলো এবং বায়ু দুটোরই প্রয়োজন রয়েছে। আলো ও তাপের প্রধান উৎস হচ্ছে কি? সূর্য। আর মাটির উপর জন্মানো গাছপালাগুলো পানি, বায়ু, তাপ এবং আলোর সাহায্যেই কিন্তু বেড়ে ওঠে শিক্ষার্থীরা। আর এসবের উপর নির্ভর করে পৃথিবীতে মানুষের বসতি সম্ভব হয়েছে, তাই না? সুতরাং আমরা বলতে পারি যে মাটি, পানি, আলো এবং বায়ু, এই যে 4টি উপাদান, প্রকৃতির বা পরিবেশের যে 4টি উপাদান, এই 4টি উপাদানের মাধ্যমে মানুষ তাদের সার্বিক কার্যক্রমগুলো পরিচালনা করে আসছে। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ তাহলে আমরা আমাদের যে প্রথম শিখন ফলটি ছিল যে প্রকৃতির মূল উপাদান সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারবো। তো আমরা প্রকৃতির মূল উপাদান সম্পর্কে জানলাম। আচ্ছা, আমি আরেকটু তোমাদেরকে বলতে চাচ্ছি যে দেখো, এই যে আমরা যে ছবিটা এখন দেখছো, তোমরা দেখো যে ছবিটি দেখছো, এই নিচের ছবিতে আমরা কি আদিম যুগের মানুষের এই দৈনন্দিন যে দৈনন্দিন কাজকর্মের কিছু অংশ এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, তাই না? তো শিক্ষার্থীরা, তোমরা আদিম যুগের কথা একটু চিন্তা করে দেখো যে তারা কি করত। আদিম যুগের মানুষ প্রকৃতির উপর বেশি নির্ভরশীল ছিল, তাই না? জীবন ধারণের জন্য প্রকৃতি থেকে তারা সব কিছু সংগ্রহ করত। ঘর বাড়ি তৈরির প্রয়োজনীয় উপাদান তারা কি করতো? এই প্রকৃতি থেকেই তারা
নির্বাচন করত বা সংগ্রহ করত। আর মানুষ, আদিম যুগের মানুষেরা যখন থেকে চাষবাস করা শুরু করেছে তখন থেকেই কিন্তু তারা প্রকৃতিকে জয় করার চেষ্টা করেছে। আর কি করেছে, বন জঙ্গল সব পরিষ্কার করে সারা এলাকা জুড়ে কি করেছে, ফসলের ক্ষেত করেছে। সেখানে ধান, গম, ভুট্টা এই ধরনের আরও অনেক রকমের ফসল তারা উৎপাদন করেছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে আরও কিছু ছবি দেখতে পাচ্ছ। ভালো করে একটু লক্ষ্য করে দেখো যে আদিম যুগের মানুষের কিন্তু দৈনন্দিন যে জীবনযাত্রা, সেই জীবনযাত্রার কিছু অংশ কিন্তু এই ছবিতে ফুটে উঠেছে, তাই না? এখানে দেখতে পাচ্ছ যে আদিম যুগের মানুষেরা কি করতো, পশু পাখি শিকার করতো, এবং সেই পশু পাখি, যেই পশু পাখি তারা শিকার করতো সেটাকে আবার কি করতো, সংগ্রহ করে তাদের জীবিকা নির্বাহ করত। আর সেখানে কি করা হতো, পরিবেশের সাথে এই যে তাদের একটা সম্পৃক্ততা ছিল, কেননা বন জঙ্গলে আদিম যুগের যে পরিবেশটা ছিল সেই পরিবেশের মধ্যেই আদিম মানুষেরা আবদ্ধ ছিল। সেখানেই তারা পশু শিকার করে তারপর সেই পশুর মাংস খেয়ে তারা তাদের কি খাদ্যের যে চাহিদা ছিল, তারা তাদের সেই খাদ্যের চাহিদাটাকে পূরণ করত। আবার শিক্ষার্থীরা দেখো, পশুর থেকে তারা যে চামড়াটা পেত সেই চামড়াকে তারা তাদের পরিধেয় বস্ত্র অর্থাৎ পোশাক হিসেবে ব্যবহার করত। আর গাছপালা থেকে ফলমূল সংগ্রহ করে খেত। এই সবই ছিল কি পরিবেশের সাথে আদিম মানুষের সম্পৃক্ততারই অংশ। তো সুতরাং আমরা বলতে পারি যে মানুষ ও পরিবেশের মধ্যে একটা নিবিড় সম্পর্ক রয়েছে, যার মাধ্যমে মানুষ পৃথিবীতে বসবাসের উপযোগী হয়ে উঠেছে। শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা যে বিষয়টা সম্পর্কে জানব, আমাদের যে দ্বিতীয় শিক্ষণফল ছিল মানুষ ও পরিবেশের মধ্যকার যে সম্পর্কের বিষয়টা আমরা জেনে গেছি, প্রকৃতির যে মূল উপাদান সেগুলো আমরা জেনেছি। এবারে আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে পরিবেশগত যে সমস্যা এবং এর যে ক্ষতিকর দিকসমূহ, মানুষের পরিবেশগত সমস্যা ও এর ক্ষতিকর যে দিকগুলো রয়েছে সেই দিকগুলো সম্পর্কে আমরা এবার জানার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, বর্তমানে আমাদের সমাজ ব্যবস্থায় পরিবেশগত বেশ কিছু সমস্যার সৃষ্টি হয়েছে। আচ্ছা শিক্ষার্থীরা, আমি একটু দেখে নেই যে তোমরা আসলে আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছ কি না, বা ছবিটা ক্লিয়ার দেখা যাচ্ছে কি না। যদি সমস্যা হয় তাহলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমার সাথে আছে মাহির, আছে মাহিরকে অসংখ্য ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম মাহির, তুমি আমার সাথে আছো, এই জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তো যা বলছিলাম আমরা যে পরিবেশগত সমস্যা ও এর ক্ষতিকর দিকসমূহ আলোচনা করছিলাম। তো বর্তমানে আমাদের সমাজ ব্যবস্থায় কী হচ্ছে, পরিবেশগত বেশ কিছু সমস্যার সৃষ্টি হয়েছে। পরিবেশের নিয়ম কানুনগুলো একটি বিশৃঙ্খল অবস্থায় চলে যাওয়ার কারণে আমরা পরিবেশটাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারছি না। আর সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে কি হচ্ছে, পরিবেশগত বেশ কিছু সমস্যা সৃষ্টি হচ্ছে। যেমন ধরো, আমরা পরিবেশের যে স্বাভাবিক গতি প্রবাহ রয়েছে সেই স্বাভাবিক প্রবাহকে কি করছি, বাধাগ্রস্ত করছি। আমাদের নিজস্ব কাজ বা নিজস্ব প্রয়োজনের জন্য আমরা কি করছি, পরিবেশের স্বাভাবিক প্রবাহকে বাধাগ্রস্ত করছি। অর্থাৎ পরিবেশ তার নিজের যে স্বাভাবিক গতিতে চলবে সেখানে কিন্তু আমরাই কি করছি, আমরা মানুষেরাই বাধার সৃষ্টি করছি। কিভাবে সৃষ্টি করছি দেখো, আমরা কি করছি, নদীর পানির যে স্বাভাবিক গতি প্রবাহ রয়েছে সেই স্বাভাবিক গতি প্রবাহে বাধা সৃষ্টি করছি। আর আমরা কি করছি, নদীতে বাঁধ দিয়ে জমিতে সেচের ব্যবস্থা করছি। পানির শক্তিকে কাজে লাগিয়ে কল কারখানা চালানো হচ্ছে, তাই না? এইভাবে ক্রমে মানুষ কি করছে, তার প্রয়োজন অনুযায়ী প্রকৃতির উপর আধিপত্য বিস্তার করছে, আর বড় বড় কলকারখানাগুলো তৈরি করছে, শহর গড়ে তুলছে, বড় বড় কলকারখানা তৈরি করছে। আর সেই সাথে কি করা হচ্ছে দেখো, শহর
গড়ে তোলা হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে গাড়ি সহ বিভিন্ন ধরনের যানবাহন চালাচ্ছে মানুষ, হ্যাঁ, এই সব কিছু মিলিয়ে কি হচ্ছে, এই যে কলকারখানা, তারপরে শহরের কোলাহল, গাড়ি যানবাহন, এই সব কিছু মিলিয়ে কি হচ্ছে, নানা রকম শব্দ বৃদ্ধি পাচ্ছে। আর এই শব্দ দূষণ কি করছে দেখো, মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হয়ে দাঁড়াচ্ছে। আর জনসংখ্যা বেড়ে যাওয়ার কারণে প্রিয় শিক্ষার্থীরা, পরিবেশের উপর চাপ কিন্তু বাড়ছে, তাই না? এই যে পরিবেশের উপর চাপ পাচ্ছে, মানে মাটি, পানি, তারপরে বায়ু ও তাপের সাথে কি হচ্ছে, মানুষের জীবনযাপনের যে ভারসাম্য থাকার দরকার ছিল, হ্যাঁ, মাটি, পানি, বায়ু, তাপের সাথে মানুষের জীবনযাপনের যে ভারসাম্য থাকার দরকার ছিল, তা কি হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আর কি হচ্ছে, এর ফলে হচ্ছে কি, পরিবেশ তার ভারসাম্য হারাচ্ছে। আর এই দূষণের কারণে ঢাকা শহরের অসংখ্য শিশুরা কিন্তু দেখবে যে শ্বাসকষ্টে ভুগছে। আর এই যে জনসংখ্যার চাপ, এই জনসংখ্যার চাপটা কি হচ্ছে, ধীরে ধীরে দেশের নগরগুলোতেও বৃদ্ধি পাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, বসতি ও শিল্প কারখানা স্থাপনের প্রয়োজনে দেখো, তোমরা দেখতে পাচ্ছ এখানে চিত্রের মধ্যে যে কলকারখানার বর্জ্য পানির মধ্যে, নদীর পানিতে মিশে যাচ্ছে। তারপরে পাশের চিত্রটিতে আমরা পাহাড় কাটার ছবি আমরা দেখতে পাচ্ছি। তো এই যে বসতি এবং শিল্প কারখানা স্থাপনের প্রয়োজনে দেশের অনেক জলাভূমি কি হচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। শিল্প কারখানাগুলোর যে বর্জ্য, হ্যাঁ, নোংরা বর্জ্যগুলো কি হচ্ছে, নদীর পানিতে মিশ্রিত হয়ে তা ব্যবহারের অনুপযোগী হয়ে যাচ্ছে। আর এর ফলে কি হচ্ছে শিক্ষার্থীরা দেখো, সমুদ্র বা নদীর পানির নিচে যে জীব রয়েছে, অর্থাৎ যে জলজ যে জীববৈচিত্র্যটা রয়েছে, সেই জীববৈচিত্র্য কি ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আর বিলুপ্ত হয়ে গিয়েছে অনেক প্রজাতি, যা কোনো না কোনোভাবে আমাদের টিকে থাকার লড়াইয়ে সহায়তা করত। প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশের পাহাড়ি এলাকায়, পাহাড়ের ঢালে এবং পাহাড়ের পাদদেশে ঘরবাড়ি নির্মাণ করার কারণে পাহাড় কাটা হচ্ছে। তোমরা এই যে চিত্রে দেখতে পাচ্ছ যে পাহাড়কে কাটা হচ্ছে। আচ্ছা, এই যে কেন পাহাড়টা কাটা হচ্ছে, পাহাড়ি এলাকার কি পাদদেশে, পাহাড়ের ঢালে বা পাহাড়ের যে পাদদেশ, সেখানে কি ঘরবাড়ি নির্মাণ করার কারণে কি করছে, পাহাড় কাটা হয়। আবার অনেক সময় কি করে, ইটের ভাটা তৈরি করার জন্যও কিন্তু পাহাড় কাটা হয়। আর এই সবই হচ্ছে পরিবেশগত সমস্যার কারণ। পরিবেশগত সমস্যার কারণেই মূলত এই সব কিছু হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো চিত্রে আমরা দেখতে পাচ্ছি একটি চিত্রে হচ্ছে কি, অতিবৃষ্টি, একদম সব কিছু পানি দিয়ে ডুবে যাচ্ছে। আর পাশের চিত্রটিতে আমরা দেখছি খরা হচ্ছে। এগুলো কেন হচ্ছে, তো এই যে একই জমি বারবার চাষ করার ফলে কি হচ্ছে জানো, জমির যে স্বাভাবিক উর্বরতা শক্তি সেটা কমে যাচ্ছে। আর মানুষ কি করছে, এখন জমিতে জৈব সারের পরিবর্তে এখন কি করছে, রাসায়নিক সার জমির মধ্যে দেওয়া হচ্ছে। তো এই যে সার তৈরি করা, কাপড়, তারপরে ঔষধ, নানা রকমের সরঞ্জাম সহ মানুষের এই বিপুল চাহিদা মেটাতে গিয়ে কি হচ্ছে, এগুলো তৈরি করার জন্য বেড়ে চলেছে কলকারখানা। কলকারখানার পরিমাণটা কি দিন দিন বেড়ে যাচ্ছে। আর এই সব কলকারখানা থেকে কি হচ্ছে, কালো ধোঁয়া, বিষাক্ত গ্যাস আর যেসব বর্জ্য বেরিয়ে আসছে, তা কি করছে, পানিকে, বায়ুকে দূষিত করছে। তাছাড়া এই যে কলকারখানার যে ধোঁয়া বা বর্জ্য, এইগুলার যে প্রভাব, এই প্রভাবের কারণে কিন্তু কি হচ্ছে, আমাদের পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে। আর তাপ বেড়ে যাওয়ার কারণে আবহাওয়াটা কি হচ্ছে, ভারসাম্যহীন হয়ে পড়ছে দিন দিন, তাই না? আর এই আবহাওয়া ভারসাম্য হয়ে পড়ার কারণেই কিন্তু কি হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা, অতিবৃষ্টি হচ্ছে, খরা হচ্ছে, ঝড় হচ্ছে, বন্যা হচ্ছে, হ্যাঁ, ক্রমাগত পৃথিবীর তাপ এই যে এইভাবে বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে, দুই মেরুর
বরফ, যে মেরু অঞ্চলে যে বরফ রয়েছে শিক্ষার্থীরা, সেই বরফ গলে সমুদ্রের উষ্ণতা বেড়ে যাচ্ছে। আর তাতে কি হচ্ছে, সমুদ্রের তীরবর্তী যেই এলাকাগুলো আছে, যে নিম্নাঞ্চলগুলো আছে, সেগুলো ডুবে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। আর এক্ষেত্রে কিন্তু বাংলাদেশ সহ পৃথিবীর আরও অনেক দেশ ক্ষতিগ্রস্ত হতে পারে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মানুষের যে পরিবেশগত সমস্যা ও ক্ষতিকর দিকসমূহ আমি এতক্ষণ তোমাদের সাথে আলোচনা করলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর তোমাদের কারো যদি বুঝতে সমস্যা হয়ে থাকে বা কোনো বিষয়ে আরও জানার থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে প্রশ্ন করে জেনে নিতে পারবে। তো আমি আশা করব শিক্ষার্থীরা, তোমরা আমাদের আজকের যে পাঠ ছিল বাংলাদেশের পরিবেশ, এই পাঠটি ভালোভাবে বুঝতে পেরেছো। তো আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, মূল্যায়ন পর্ব। শিক্ষার্থীরা, এখানে তোমাদের জন্য কিছু প্রশ্ন আমি রেখেছি, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো প্রশ্নগুলো, যে তোমরা আসলে আমার এই আলোচনাটা ঠিক মতো বুঝতে পেরেছো কিনা। এই প্রশ্নের উত্তরগুলো যদি তোমরা পারো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ, তোমরা ঠিক মতো বিষয়টা বুঝতে পেরেছো। দেখো, প্রথম প্রশ্নটি হচ্ছে, কোনটি প্রকৃতির মূল উপাদান? এখানে 4টি অপশন আছে। প্রকৃতির মূল উপাদান কিন্তু আমি কিছুক্ষণ আগেই তোমাদের সাথে আলোচনা করেছি। তো মাহির, যদি আমার সাথে থেকে থাকো তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাও যে কোনটি প্রকৃতির মূল উপাদান। এখানে ক আছে আলো, খ গ্যাস, গ বল, ঘ হলো ফসল। সঠিক উত্তর কোনটি হবে তোমরা একটু ভেবে দেখো, আমি তোমাদের অবশ্যই জানিয়ে দিব। এরপরে চলো দ্বিতীয় প্রশ্নটি দেখো। জনসংখ্যা বৃদ্ধির ফলে নগরে বস্তি বৃদ্ধি পায়, নদীর পানি দূষিত হয়, কার্বন ডাই অক্সাইড বেড়ে যায়। তাহলে নিচের কোনটি সঠিক হবে? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই এতক্ষণ চেষ্টা করেছো যে এই দুইটি প্রশ্নের উত্তর কী হবে। আমি তোমাদের এখন বলে দিচ্ছি যে কোনটি প্রকৃতির মূল উপাদান। দেখো, প্রকৃতির মূল উপাদান হলো আলো। আর জনসংখ্যা বৃদ্ধির ফলে যেই সমস্যাগুলো হয়, সেটি কিন্তু হবে, এটার উত্তরটা হবে কি, ঘ, মানে নগরে বস্তি বৃদ্ধি পায়, নদীর পানি দূষিত হয় এবং কার্বন ডাই অক্সাইড বেড়ে যায়। তো আমরা চলে যাই আমাদের পরবর্তী যে প্রশ্ন রয়েছে। দেখো, প্রকৃতির মূল উপাদানগুলো হলো মাটি, পানি, বায়ু। এখন তোমাদের বলতে হবে যে নিচের কোনটি সঠিক উত্তর। ক হচ্ছে 1 ও 2, খ 2 ও 3, গ 1 ও 3, ঘ 1, 2 ও 3। শিক্ষার্থীরা, প্রকৃতির মূল উপাদান হলো, এখানে যেগুলো আছে সবগুলোই তো হবে, তাই না? মাটি, পানি, বায়ু, তিনটাই হবে না? হ্যাঁ, প্রকৃতির মূল উপাদান হচ্ছে কি, মাটি, পানি, বায়ু। আচ্ছা, এবারে আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে আমাদের যে বাড়ির কাজ, হ্যাঁ, তোমরা খাতায় বাড়ির কাজটি তুলে করবে। তোমাদের SW খাতায় অবশ্যই বাড়ির কাজটি করে ফেলবে। আমাদের আজকের বাড়ির কাজটি হচ্ছে মানুষের পরিবেশগত সমস্যা ও ক্ষতিকর দিকসমূহ নির্ণয় করো। তো আজকের আলোচনাটা যদি তোমরা বুঝে থাকো, তাহলে অবশ্যই শিক্ষার্থীরা তোমরা এই বাড়ির কাজটি খুব সুন্দরভাবে করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামী সপ্তাহে আবার তোমাদের সাথে দেখা হবে, এই শুভকামনা জানিয়ে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমাদের এই ক্লাসটি সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।